ক্যান্টনমেন্টের ভেতরে কি হচ্ছে, কি ঘটতে যাচ্ছে, সেনাবাহিনীর ভেতরে কি হচ্ছে, 22 জন সেনাবাহিনীর অফিসারদেরকে গ্রেফতারি পরোয়ানা, তাদের বিরুদ্ধে চার্জশিট, এসব সমস্ত কিছু মিলে বাংলাদেশ একটা উত্তাল অবস্থার ভেতরে পতিত হয়েছে। সারাদিনই এই প্রশ্নগুলোর সম্মুখীন হচ্ছি এবং খুব বিনীতভাবেই আমি চুপ থাকার নীতি অবলম্বন করেছি। বিশেষ করে সেনাবাহিনীতে কি হতে যাচ্ছে, মুভমেন্ট হচ্ছে কিনা, সেনাবাহিনীর বিভিন্ন বিষয়ে চুপ থাকাটাই আমার কাছে এই মুহূর্তে শ্রেয়। যা হওয়ার সেটা মানুষ দেখতে পাবে। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর এই ড্রেসের, এই জলপাই ড্রেসের যে জৌলুস ছিল, তাদের যে ব্রাদারহুড ছিল এবং তাদের যে ঐক্য ছিল, এবং একজনকে কিছু বললে 10 জন সেটাকে নিজের ঘাড়ে নেওয়া বলে মনে করত, এবং সেনাবাহিনীর যে ডিগনিটি ছিল, তাদের যে আইন ছিল, নিজস্ব একটা অবস্থান বা চৌহদ্দি বা অ্যাম্বিট ছিল, সেটি ভেঙে পড়েছে, এটি বলা বাহুল্য। শুধু সেনাবাহিনী কেন, বাংলাদেশের জুডিশিয়ারি, বাংলাদেশের এক্সিকিউটিভ, পার্লামেন্ট ডিসলভ হয়েছে, এডুকেশন সিস্টেম, ফাইন্যান্স, মেডিকেল ব্যবস্থা, সর্বোপরি পুরো সামাজিক বন্ধন 5ই অগাস্টের পরে যেভাবে মুখ থুবড়ে পড়েছে, যেভাবে এক ভয়াবহ গৃহযুদ্ধের দিকে আমরা ক্রমাগতভাবে এগিয়ে চলেছি। গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে, আসলে অস্ত্র হাতে গৃহযুদ্ধটাই এখন শুধু বাকি আছে বলে আমার মনে হয়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই যে সেনাবাহিনীর অফিসারদেরকে গ্রেফতারি পরোয়ানা, তাদের বিরুদ্ধে চার্জ গঠন ইত্যাদি 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 করা হলো, এই জিনিসগুলো নিয়ে আইনি প্রশ্ন কি? আমি আইনি প্রশ্নের তখনই উত্তর দিতে পারতাম বা উত্তর দিতাম যদি আমি মনে করতাম যে বর্তমান যারা ক্ষমতাসীন তারা বৈধ। তারা যেহেতু অবৈধ, অসাংবিধানিক এবং জোর করে এখানে বসে আছে, ফলে তারা কি করলো না করলো, কি চার্জ গঠন করলো, কি করলো, সেসব নিয়ে আমার একেবারেই মাথা ব্যথা নেই। আমি জানি এটার রেজাল্ট শেষ পর্যন্ত কি হতে পারে এবং আমি সার্টেইন এই ব্যাপারে। কিন্তু আজকে আমি একটা ঘটনা দেখেছি, যেটা দেখে আমি খুব বিস্মিত হয়েছি। সেটি হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটির রাজু ভাস্কর্যের সামনে যেই সেনাবাহিনীর অফিসারদের ফেস্টুন বা প্ল্যাকার্ড বা তাদের ছবি সম্বলিত একটা অবয়ব সম্বলিত একটা প্ল্যাকার্ড সেখানে দাঁড় করিয়ে জুতাপেটা করা হচ্ছে, তাদেরকে নানান ধরনের ঘৃণা প্রদর্শন করা হচ্ছে, গালিগালাজ করা হচ্ছে, অর্থাৎ অলরেডি তাদেরকে দোষী সাব্যস্ত করা হয়েছে। যেই সেনাবাহিনীর অফিসারদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থেকেও থাকে, সেটি হওয়া উচিত ছিল আর্মি অ্যাক্ট 1952 অধীনে, যেটি সংবিধান সিদ্ধ। সেটি তো করা হয়নি, বরঞ্চ ক্যান্টনমেন্ট থেকে মাত্র 3-4 কিলোমিটার দূরে ঢাকা ইউনিভার্সিটিতে এই অফিসারদেরকে ক্রমাগত অপমান করা হচ্ছে। ক্যান্টনমেন্ট সম্পূর্ণ চুপ, ক্যান্টনমেন্ট কিছুই বলছে না। গতকালকে বা পরশুদিন একটি সংবাদ সম্মেলন দেখতে পেয়েছি সেনাবাহিনীর পক্ষ থেকে। মনে হচ্ছে যে তারা ভয়ে সন্ত্রস্ত, কি করবে বুঝে উঠতে পারছে না। অথচ তাদেরই কয়েক কিলোমিটার দূরে যখন বিচারের আগেই তাদের বিচার হয়ে যায়, সেটি নিয়ে সেনাবাহিনীর কোনো সংবাদ সম্মেলন নেই, কোনো প্রতিবাদ নেই, কোনো ঘৃণা প্রদর্শন নেই। অথচ আমরা জানি বাংলাদেশের সংবিধান কিংবা ইন্টারন্যাশনাল যে কোনো ধরনের লিগ্যাল নর্মসের ভেতরে প্রচলিত কথাটি হচ্ছে প্রিজাম্পশন অফ ইনোসেন্স, নট গিলটি বিফোর দ্য ট্রায়াল। ট্রায়াল শেষ হওয়ার পরে কেউ গিলটি না, এটাই ধরে নেওয়ার কথা বা ধরে নেওয়া উচিত। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে সার্বভৌমত্ব বা দেশের সার্বভৌমত্ব যারা রক্ষা করেছে, দেশের যেই এই অফিসাররা আছে, কৃতি সন্তানরা আছে, তাদেরকে অপমান করছে ঢাকা ইউনিভার্সিটিতে। ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি যেন এখন হয়ে উঠেছে বিভিন্ন মানুষকে অপমান করবার একটি সরাইখানা। যাকে খুশি তাকে সেখানে অপমান করো, গালি দাও। এখানে পড়ালেখার কোনো বালাই নাই, কোনো রিসার্চ নাই, কোনো গ্রুপ স্টাডি নাই, নাথিং। শুধু চা খাও, তর্ক করো, 2 দিন পর পর রাজুতে আসো, গালিগালাজ করো, আন্দোলন করো। এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির বর্তমান অবস্থা। আমার কাছে এই জিনিসটা এত বেশি বিস্ময়কর লেগেছে যে সেনাবাহিনীর তরফ থেকে কোনো ধরনের রা নেই, কোনো প্রতিবাদ নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন নেই? এই যে সেনাবাহিনীর অফিসারদেরকে এইভাবে ঢাকা ইউনিভার্সিটির ভেতরে এইভাবে অপমান করা হয়েছে, সেনাবাহিনীর ব্রাদারহুডটা কোথায়? আমি যতদূর জানি যে সেনাবাহিনীর যে জুনিয়র অফিসাররা আছে তারা অনেকটা আগুনের মতো ফুঁসে আছে। অনেক জেনারেলদের অবস্থাও এমন, অনেক সৈনিকরা ব্যক্তিগতভাবে যোগাযোগ করে এমন সব কথাবার্তা বলেছে
যে আমি জানি না যে এই অগ্নিগর্ভ অবস্থা থেকে মুক্তি কি হতে পারে বা ভবিষ্যৎ কি আছে, সেগুলো আমি অদৃষ্টের হাতেই ছেড়ে দিচ্ছি। আমি যেই ব্যাপারটা নিয়ে চিন্তিত সেটি হচ্ছে যে বাংলাদেশের প্রত্যেকটি অর্গানকে যেভাবে সিস্টেমেটিক ভাবে এই জামাত শিবির, এই তাজুলের আদালত শেষ করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। ওই 1971 সালে পাকিস্তান যেটা বলেছিল যে তোমাদেরকে দেখে নেব, এই দেখে নিতে তাদের 54 বছর লেগেছে। শিবিরের একটা আস্ত মাংসপিণ্ড তাজুল ইসলাম, যে রাজশাহী ইউনিভার্সিটির একটি মার্ডার কেসের আসামি, সেই ছেলেটিকে দিয়ে এখন ট্রাইব্যুনাল সাজিয়ে এই টিকটিকি, এই তেলাপোকার বাচ্চা এখন সেনাবাহিনীর বিচার করছে। কিন্তু প্রশ্ন উঠছে যে এই তেলাপোকার পেছনের সাহস কারা? এই তেলাপোকার সাহসের জন্য নিশ্চয়ই তার রসদের প্রয়োজন আছে। এই রসদ কোথায়? এই রসদ কি এখানে যে যারা মিয়ানমারে আপনার করিডোর করছে, বন্দরগুলো নিয়ে যাচ্ছে, গ্যাসের ব্লকগুলো নিয়ে যাচ্ছে, সেন্ট মার্টিন নিয়ে যাচ্ছে, বা যাদের কাছে পুরো দেশ বিক্রির চুক্তি করা হয়েছে, সেই আমেরিকা, নাকি অন্য কেউ, নাকি খোদ সেনাপ্রধান নিজেই? আমি জানি না যে সেনাপ্রধানের কোনো ধরনের ইঙ্গিত ছাড়া তাজুলের মতো একটা শিবিরের বাচ্চা সেনাবাহিনীর অফিসারদেরকে চিঠি পাঠাতে পারে, এটা আমি বিশ্বাস করতে চাই না। আমার কথা ভুল প্রমাণিত হলে, ভুল হলে সবচাইতে বেশি যেই মানুষটি খুশি হবে সেটি আমি নিজেই। আমি এটি মানুষকে ভাবতে বলবো যে সেনাবাহিনীকে তাহলে ভেঙে দিতে চাচ্ছে। এই সেনাবাহিনীকে ভেঙে দিয়ে কি উদ্ধার করতে চাচ্ছে? আমাদেরকে কি বাইরের কোনো শত্রু হঠাৎ করে আক্রমণ করবে, এই ধরনের কোনো ফন্দি করা হচ্ছে? নাকি ওয়াকার চরম লেভেলের একজন বোকা, নাকি অসম্ভব বুদ্ধিমান? কোনটা? আমি এই সমস্ত চিন্তার ভার দর্শকদের কাছে ছুড়ে দিতে চাই এবং আরেকবার মনে করিয়ে দিতে চাই যে একজন মানুষের বিচারের আগেই তাকে গিলটি করে ফেলা হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে, অর্থাৎ সেনাবাহিনীর অফিসারদেরকে অপমানের চূড়ান্ত। কিন্তু সেনাবাহিনী চুপ কেন? এই নীরবতা কি কি বলে দিয়ে যায়? দর্শক ভাবতে থাকুন। আমরা বর্তমান সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামানের কর্মকাণ্ড দেখে যার পর নাই হতাশ হচ্ছি, স্তম্ভিত হচ্ছি এবং লজ্জিত হচ্ছি। আমাদের কাছে মনে হচ্ছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি কি ক্যান্টনমেন্টকে বাংলাদেশ থেকে আলাদা রাষ্ট্র ঘোষণা করেছে? ক্যান্টনমেন্ট এবং বাংলাদেশ এটি কি আলাদা দুটি সত্তা? বাংলাদেশ আলাদা একটি রাষ্ট্র, ক্যান্টনমেন্ট কি আলাদা একটি রাষ্ট্র? বাংলাদেশের বর্তমান নির্বাহী প্রধান, রাষ্ট্রপ্রধান যেমন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, ক্যান্টনমেন্টের রাষ্ট্রপ্রধান কি ওয়াকারুজ্জামান? আমাদের কাছে এটিই মনে হচ্ছে। আমরা অত্যন্ত গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি আন্তর্জাতিক অপরাধ আদালত যে 25 জন সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তাদের, বিভিন্ন বাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে যে ওয়ারেন্ট ইস্যু করেছে, গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, এর ভিতরে গত দুদিন আগে আইএসপিআর একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছে যে তারা 15 জন সেনা কর্মকর্তাকে অ্যাক্টিং, যারা বর্তমান রানিং দায়িত্ব পালন করছে, তাদেরকে তারা তাদের হেফাজতে নিয়েছে। এরই মধ্যে আমরা লক্ষ্য করেছি যে এই যাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে বলে আইএসপিআর দাবি করলেন, সেনাবাহিনীর পক্ষ থেকে সেনা সদর দাবি করলেন, এখনো পর্যন্ত 24 ঘন্টা পার হয়ে গেছে, তাদেরকে আদালতে হাজির করা হয় নাই, অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকে হাজির করা হয় নাই। অথচ আমরা জানি বর্তমান সাংবিধানিক যে রুলস রয়েছে, সেখানে কোন কোর্ট বা আদালত যদি কারো বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করে, গ্রেপ্তারি পরোয়ানা জারি করে, তাহলে তাকে গ্রেপ্তার করে 24 ঘন্টার ভিতরে সেই আদালতে হাজির করতে হয়। এরপরে আদালত ডিসাইড করে তাকে কি জামিন দিবেন, নাকি তাকে ডিটেনশন দিবেন, নাকি তাকে আলাদা কোনো ডিভিশন দিবেন, নাকি অন্য কোনো জায়গায় কি করবেন সেটি আদালত সিদ্ধান্ত দেয়। কিন্তু আমরা ওয়াকারুজ্জামানের কর্মকাণ্ড দেখে এখানে হতভম্ব হয়ে যাচ্ছি। তিনি 24 ঘন্টা পার হয়ে গেলেও দাবি করেছেন যে আমরা সংবিধানের নিয়মের ভিতরেই থাকতে চাই, বাংলাদেশের সংবিধানে যে আইন এবং যে বিচার ব্যবস্থা রয়েছে তার বাইরে যেতে চাই না। অথচ এই সেনা অধিকারীদেরকে গ্রেপ্তার করার 24 ঘন্টা পার হয়ে গেছে, এখনো পর্যন্ত যে সংস্থা, যে প্রতিষ্ঠান এদেরকে ওয়ারেন্ট ইস্যু করেছে, সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকে এখনো পর্যন্ত হাজির করা হয় নাই। উল্টো আমরা যেটা দেখেছি, দেখুন আজকের পত্রিকায়
তারা ক্যান্টনমেন্টের ভিতরে একটি পরিত্যক্ত ভবনকে অস্থায়ী একটি জেলখানা হিসেবে ঘোষণা করেছে। এই অধিকার কে দিয়েছে? এটি কোন জায়গা থেকে, সংবিধানের কোন জায়গায়, কোন আইনের ভিত্তিতে এটা বৈধ বা এটা আপনি করতে পারেন? সেনাবাহিনী বা সেনা প্রধান এটা করতে পারে, আইএসপিআর সেনা সদর এটা করতে পারে। এটি বাংলাদেশের জনগণের কাছে পরিষ্কার করতে হবে। তো বাংলাদেশের জনগণের কাছে এটি পরিষ্কার না করে নিজেদের ইচ্ছা মতো কাজ করলে তো সেটি আলাদা রাষ্ট্র বলা যাবে। সেটাকে বাংলাদেশের একটি আলাদা একটি প্রতিষ্ঠান এটাকে বলা যায় না। আপনি আজকে আপনার বাহিনীর লোকদেরকে তাদের সেভ করার জন্য, তাদেরকে সুন্দর জামাই আদরে রাখার জন্য, বিচারিক প্রক্রিয়া থেকে তাদেরকে বিরত রাখার জন্য, তাদেরকে বাঁচানোর জন্য, দণ্ডবিধি থেকে তাদেরকে রক্ষা করার জন্য আপনি যে পায় তারা করছেন। আচ্ছা বলুন তো প্রিয় দর্শক, আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি, আপনাদের মাধ্যমে সেনাপ্রধানকে যদি এটি আমরা জানানোর চেষ্টা করি যে আজকে যদি ওই পাহাড়ে কেউ একজন, রাঙামাটি বা চট্টগ্রামের পাহাড়ে কেউ একজন কোন একটা অপরাধ করলো, অপরাধ করার পরে সেইখানের সংস্থা তাকে গ্রেপ্তার করে বলে দিল যে হ্যাঁ ঠিক আছে, আমরা তাকে হেফাজতে নিয়েছি, এই আমার পাহাড়ের ভিতরেই একটা ভালো ঘর আছে, সেখানে আমরা তাকে বন্দি করে রেখেছি, ঢাকায় নিতে হবে না। অপরদিকে রংপুর থেকে কেউ একজন, হয়তো বিএনপির কোনো একটা নেতা, তার বিরুদ্ধে একটা রায় হলো। এবার ওখানকার যিনি নেতা তিনি বললেন যে না, আমার এখানে এই রংপুরে একটা ভালো জায়গা আছে, সেখানে আমি তাকে গ্রেপ্তার করে বন্দি করে রাখলাম। এরপরে মনে করেন বরিশাল থেকে জামাতের কোনো একজন নেতা, তাকে ওরকম একটা সাজা হলো, তারা ওখান থেকে বলল যে না, ওই ঢাকা পর্যন্ত নিতে হবে না, আমরা আমাদের নিজেদের তত্ত্বাবধানে এখানে তাকে রাখার মতো ব্যবস্থা করেছি। এটা কি বাংলাদেশ? এটাকে বাংলাদেশ বলে? আপনার এই কর্মকাণ্ড দেখে তো দুদিন পরে সবাই এটা শুরু করবে না, এর নিশ্চয়তা কি? আপনি তো উস্কে দিচ্ছেন, আপনি সেনাবাহিনীকে এবং রাষ্ট্রকে মুখোমুখি দাঁড় করাচ্ছেন। কেন? পরিষ্কার কথা, বাংলাদেশের মানুষ সেনাবাহিনীর প্রতি তাদের যে আস্থা, যে বিশ্বাস, যে ভালোবাসা রয়েছে, এবং সেনাবাহিনীর নাম উচ্চারণ করার সাথে সাথে আমরা বুকে হাত দিয়ে গর্বের সাথে উচ্চারণ করি, আমাদের গর্বের প্রতীক। এখনো পর্যন্ত সেনাবাহিনীর কাউকে দেখলে আমাদের বুকে জড়িয়ে ধরতে ইচ্ছে করে। অথচ সেই সেনাবাহিনীর গুটি কয়েক লোক, দুর্বৃত্ত, গুটি কয়েক সন্ত্রাসী, অস্ত্রধারী, তারা রাষ্ট্রের জন্য নয়, বরং একটি দলকে সার্ভ করতে গিয়ে, একটি দলের পারপাস সার্ভ করতে গিয়ে তারা বাংলাদেশের মানুষের উপরে গণহত্যা চালিয়েছে। রাষ্ট্রবিরোধী কর্মতৎপরতায় তারা লিপ্ত হয়েছিল। তাদেরকে যখন তাদের কৃত অপরাধের কারণে সাজা দেওয়া হয়েছে, আপনি তখন তাদেরকে সেখানে আলাদা করে তাদেরকে ব্রাহ্মণ বানিয়ে সেখানে ব্রাহ্মণের মতো রাখছেন, আর বাংলাদেশের বাকি সবাই নমশূদ্র না। আমরা সেনাপ্রধানের এই প্রচেষ্টাকে তীব্রভাবে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। বাংলাদেশের জনগণ এই ব্যাপারে অবশ্যই সচেতন আছে। এটি ভাবার কোনো সুযোগ নাই যে আপনারা যা করবেন বাংলাদেশের জনগণ সেটি মেনে নেবে। এটি মেনে নেওয়ার কোনো সুযোগ নেই। নিয়ম অনুযায়ী তাকে 24 ঘন্টার ভিতরে ওই সংস্থা, অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বারান্দায় চৌকাঠ তাকে পেরোতে হবে। আপনি যদি এটি না করেন, নিঃসন্দেহে আপনি আদালত অবমাননা করেছেন। কোন অধিকারে, কার হুকুমে এইখানে ক্যান্টনমেন্টের ভিতরে এই অস্থায়ী জেলখানা নির্মাণ করলেন? সেই নথি বাংলাদেশ দেখতে চায়, সেই নথি বাংলাদেশের জনগণ দেখতে চায়। এটি জনগণের দেখার অধিকার আছে, বাংলাদেশের জনগণকে এটা দেখাতে হবে। আপনি কোন সংস্থার পক্ষ থেকে? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে? স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোথা থেকে পেল? স্বরাষ্ট্র মন্ত্রণালয় আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাহলে কি মুখোমুখি? এটি কি আলাদা দুটি সত্তা? স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ন্ত্রণ করে? এখান থেকে যে সিদ্ধান্ত দেয় ওখানে সেটা বাস্তবায়ন হয় এরকম? নাকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিজস্ব সত্তা, তারা সেখানে যুক্তি, প্রমাণ, দলিল, দস্তাবেজের ভিত্তিতে যে সিদ্ধান্ত নেয় সেইটি বাস্তবায়িত করতে হবে? কোনটা? এটি বাংলাদেশের জনগণের কাছে পরিষ্কার করে বলতে হবে। কারো বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হবার সাথে সাথে সেটি তার দায়িত্ব বর্তায় তখন জেল সুপারের উপরে বা ডিসির উপরে। ডিসির কাছে আবেদন জানানো হয়, তখন ডিসি তার সমস্ত খরচ, ভরণ পোষণ সবকিছু জেলা প্রশাসন বা ওই জেল সুপার বহন করে, জেলের পক্ষ থেকে বহন করা হয়। আপনার এত কি দরকার? কি এত আপনার দায় পড়েছে যে আপনি উপযাচক হয়ে আপনি আপনার নিয়োগ করা সেনাবাহিনীকে সেখানে দায়িত্ব দিয়েছেন তাদেরকে পাহারা দেওয়ার জন্য? এটি তো আপনার দায়িত্ব নয়, আপনি এটি করতে পারেন না। তাহলে আপনি কোন অধিকারে এই কাজটি করলেন?
আপনি তো স্পষ্টভাবে বাংলাদেশের মানুষের ভিতরে সেনাবাহিনী একটা ব্রাহ্মণ শ্রেণী এবং বাংলাদেশের অন্যান্য সাধারণ নাগরিক যারা আছে, আমরা যারা আছি, তারা প্রত্যেকেই মনে হয় যে আমরা নমশূদ্র হয়ে গেছি। এই বিষয়ে আরেকটা কথা যেটা বলা যায় সেটা হচ্ছে, যখনই আদালত কারো বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করে তখনই কিন্তু, বা রায় দেয় তখনই কিন্তু তিনি আর চাকরিতে থাকতে পারেন না, তিনি তার চাকরি হারান। এর অনেক উদাহরণ রয়েছে। যেমন আমরা তৎকালীন আইজিপি শহীদুল হক ছিল না, আপনারা শহীদুল হক এর আপনার নাম শুনেছেন, তাকে আদালত 2000 টাকা জরিমানা করেছিল, পরে তিনি কিন্তু আর চাকরি করতে পারেন না, তার চাকরি চলে গেছে ওইটার কারণে। এমনকি বিএনপি জামাতের অসংখ্য নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করার পরে তাদেরকে কিন্তু আগে আদালতে হাজির করা হয়েছে। বড় বড় রাজনৈতিক নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করে প্রত্যেকেই কিন্তু ওই আদালতে হাজির করার পরে তারপরে তারা সেখানে ডিভিশন চেয়েছে, আদালত তাদেরকে সেই ডিভিশন মঞ্জুর করেছে, কখনো করেন নাই। এটি তো আদালতের সিদ্ধান্ত, আদালত এই সিদ্ধান্ত দিয়ে দেবে। তাজুল ইসলাম বলেছে যে যদি তাদেরকে গ্রেপ্তার করা হয়ে থাকে তাহলে অবশ্যই তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করতে হবে। অথচ তারা হাজির করবে কি না করবে, তারা তাদেরকে কোথায় রেখেছে বা কি করে, এখনো পর্যন্ত তাজুল ইসলামকে জানানো হয় নাই, চিফ প্রসিকিউটরকে জানান নাই, বা অপরাধ ট্রাইব্যুনালকেও তারা এটি জানান নাই। সুতরাং কে কোন দিকে চলছে, কে কার মতো চলছে, এখানে তো আমরা স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী বা সেনাপ্রধান একদিকে বলছে যে আমরা রাষ্ট্রকে সহযোগিতা করছি, আর অপরদিকে তারা তাদের নিজেদের ইচ্ছা মতো যা খুশি তাই করছে। সুতরাং এটা কোন ধরনের আচরণ? এটি চলতে পারে না। একটি দেশের ভিতরে দুজন রাষ্ট্রপ্রধান থাকতে পারে না, আমরা এটি হতে দিতে পারি না, বাংলাদেশের জনগণ এটি হতে দিতে পারে না। অপরাধীর পরিচয় শুধুমাত্র অপরাধী, যে অপরাধীগুলো তাদেরকে আমরা জমাইয়া ধরে রাখতে পারি না, ওদের পরিচয় একমাত্র অপরাধী, ওদেরকে আমরা ঘৃণা করি। এই অপরাধীদেরকে আগেই আমরা বলেছি, বাংলাদেশের জনগণ ক্ষেপে ওঠার আগে, বাংলাদেশের জনগণ রাস্তায় নামার আগে নিজেদের ইচ্ছা মতো যাচ্ছে তাই কাজ না করে বাংলাদেশের জনগণকে আপনাদের চাকর না ভেবে বরং আপনারা জনগণের চাকর, এই মনোভাব পোষণ করে তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোপর্দ করুন। আদালত তাদেরকে যেখানে রাখার ইচ্ছা পোষণ করে, যেখানে থাকলে ভালো হয়, কার হেফাজতে থাকলে ভালো হয়, এই সিদ্ধান্ত আদালত তখন জানিয়ে দেবে।